নমস্কার। আজকে আপনাদের পড়ে শোনাবো শ্রী প্রেমেন্দ্র মিত্রের কলিকাতার গলিতে। এই গল্পটি আমরা নিয়েছি সেরা সেরা ভূতের গল্প বইটি থেকে। এই বইটির সংকলন ও সম্পাদনায় অসিতাভ দাস। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, শ্রী প্রেমেন্দ্র মিত্রের কলিকাতার গলিতে। বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 কোষ পথ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগোতে না এগোতেই মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে সেখানে দিন কি রাত চেনবার জো নেই বললেই হয়। সেখানেই এক রাতে সে এক বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যের পরে বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি সেন্ট্রাল এভিনিউ এর কথা বলছি না, কলকাতাটা আগাগোড়ায় চৌরঙ্গি নয়। শোনো তাহলে। সেবার গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি ফিরে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটই সব কিনে ফেললাম। সঙ্গে বিছনাপত্রের বা তোরঙ্গ বাক্সের ঝঞ্ঝট ছিল না, শুধু একটি সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশুনো করেছে, কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গেই পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি। অবিনাশ অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে সে কতবার যে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার সে স্বভাব কাটেনি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম, কিন্তু এমন করে কতদিন রাখা যায়। বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমোদে মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন ফুর্তি হলো। বললে, তবে আর কি, বর্মাটা একবার ঘুরেই আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। মাস 3 আগে আমাদের গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে করল। বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম
কলেজ স্ট্রিট থেকে বেশি দূরে হবে না, ট্রেনেরও এখন দেরি আছে, একবার দেখা করে যাই যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে, কিন্তু গলি দিয়ে খানিক দূরে হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলিই হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূরে গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার কি লাভ? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আমার পোশাক দেখেও বড়লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই। আরও খানিকটা এমন করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন, বাতিগুলো কি এ পথে মিটমিটে হতে হয়? একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপরে কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুই বুঝতে কষ্ট হয়। খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানতো? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতা আমলের তৈরি। কোনো রকমে হাড় ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলোতে দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেরকমই একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাস বাতিগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনের, গাড়ি ঘোড়ার, মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন যেন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন এক শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না। আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুত নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরেই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। অসহ্য মনে হচ্ছিল। না, এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খবর করে, পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে?
আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই তো দেখতে পাইনি, তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয়? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল, যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। এইটেরই মুখ এখানে বন্ধ, কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্য মনস্ক হয়ে তো ছিলাম না, আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতেও যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতুম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতেই হবে। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারেও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা কেমন করে উঠল। একে আমরা পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহরে এলেই এমনিতেই আমাদের হাঁফ ধরে, তার ওপরে এই ভ্যাপসা গন্ধভরা অন্ধকার গলি। চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে। ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তার জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশার বাতাস আচ্ছন্ন হয়ে আছে, তার ভিতর দিয়ে একটা তারাও দেখা যাচ্ছে না। যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম, মাথাটা ততটাই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল, সেটা বয়ে নিজেকে বেশ ক্লান্তই মনে হচ্ছিল। এমন করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। আরে, ওই তো আমাদের অবিনাশ। এতক্ষণের ভয় ভাবনা নিমেষেই ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। আমি বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই তো 1 ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রান হচ্ছি রে। বাবা বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনোই যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে? আমি বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতরে তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতুম? সে কথায় কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে, কি বলছিস তুই? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকুই মনে করে রাখে তার ভিতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো ঠিক 3 মাস আগে। তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? এই আজ। এই আজ? এবার গেছিলি কোথায় রে? বলছি চল। সেই নির্জন গলি দিয়ে তখন আমরা এগিয়ে চললাম, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো,
এবারে ভাই গেছিলাম বহু দূরে। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন একটা সুন্দর জাহাজ দেখতে পেলাম। সুন্দর বলে নতুন মনে করিস না যেন, জাহাজটা অনেক পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্র সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন একটা রুক্ষ রুক্ষ ভবঘুরে ভাব, সেইটিতেই তার সৌন্দর্য। তার উপরে যখন শুনলাম যে এখান থেকে মাল নিয়ে সেটি যাবে জবদ্বীপে, তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলে মশলা গাছের গন্ধ, তার ওপরে গভীর বনের মাঝে তার বিখ্যাত বৌদ্ধ মন্দির। একেবারে মেতে উঠেছিলাম, যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্য ছোট তেরপল ঢাকা বোট টাঙানো থাকে। ঠিক হলো তার একটির ভিতরে আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতরে লুকিয়ে থাকি, তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান, আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনি করেই কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম। আগেই ঠিক ছিল সবাই নেবে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নাবার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ভেড়াবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই। এখানে মাল নাবানো হয়ে গেলেই জাহাজটিকে শটান ড্রাইডেকে রং করবার জন্য পাঠানো হবে, সুতরাং সেভাবে নাবা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে, উপায় আছে। সবাই যখন জাহাজ ভেড়াবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে, এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটলিটা আমার পিঠেই বাঁধা ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিকই, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেড়বার জন্য পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আমি সে টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণিমান ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর তারপর কি হলো? তারপর
সেই সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে, দেখবি দেখবি তুই। সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামাটা তুলে দেখালে। কিন্তু কিন্তু একই জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা, শূন্য শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছুই নেই। ও ধারের ওই পোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য শূন্য, সব শূন্য। চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু যাব কোথায়? যেদিকেই যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরে দরজা জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারো সারা শব্দ নেই। অন্ধকার গলি মনে হচ্ছে আমার চারিদিকে সংকীর্ণ হয়ে আসছে, অসহ্যতার ব্যবসা গন্ধ। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি কি একজন আমায় বলছে, ओटरिया बाबू, শিয়ালদা স্টেশন आ गया है। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে আমি দেখলাম আমি সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি এই রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে আমি জেনেছি অবিনাশ 2 মাস আগেই জাভার বন্দরে অমনি করেই মারা গেছিল। এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প শ্রী প্রেমেন্দ্র মিত্রের কলিকাতার গলিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।